আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। খালেদা জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান। ব্রিফিংয়ে জানালেন ডাক্তার জাহিদ, গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণের আহ্বান। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে, শিগগিরই কার্যকরের নির্দেশনা প্রদান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে ইউরোপীয় ইউনিয়নের সন্তোষ, চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেওয়ার বার্তা। ফেসবুকে আওয়ামী পন্থীদের কয়েক হাজার ভুয়া পেজ দিয়ে আক্রমণ অব্যাহত, টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স, ক্ষতির শিকার বিভিন্ন সংবাদ মাধ্যম। তাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ড থাকে, যে ধরেন ফলস ইনফরমেশন ছড়াচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচের কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড। উইনিং কম্বিনেশন ভেঙে একাদশে পরিবর্তন আনতে পারেন লিটন দাস। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি, শাওন দত্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বলেন, তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তদারকি করছেন। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ। এছাড়াও কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এর আগে সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়টি প্রয়োজনে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে বলেও জানান তিনি। বিদেশি চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাজ করছেন বলেও জানান তিনি। আজ যুক্তরাজ্য থেকে আসবে বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় চলছে তার চিকিৎসা। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি গ্রহণ করতে পারছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের কৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সবশেষ আপডেট একটু জেনে নিতে চাই। এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম এবং তানভীর সিদ্দিক ত্রিপুও রয়েছেন। শুরুতে একটু তাজনুরের কাছে যাব। তাজনুর, ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ আর কি জানিয়েছেন এবং সবশেষ বিএনপি চেয়ারপারসনের কি অবস্থা এই মুহূর্তে জানাবেন আমাদের? শাওন, বলা যায় এক ধরনের যে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশেষ করে গতকাল রাত থেকে এক ধরনের উৎকণ্ঠার যেই পারদ সেটি ক্রমাগত বাড়ছিল। সেরকম একটা পরিস্থিতির অবসান হলো ব্রিফিংয়ের মাধ্যমে এবং
পুরো ফেসবুক জুড়ে যেই গুজবের সয়লাভ হয়ে গিয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি তার ব্রিফিংয়ের মাধ্যমে পুরোপুরিভাবে স্পষ্ট করলেন। এটাই তিনি জানালেন যে খালেদা জিয়া এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তার মানে এটি দাঁড়াচ্ছে যে তার সেই যে চিকিৎসা কার্যক্রম চিকিৎসকরা সমন্বিতভাবে যেই চিকিৎসা তাকে দিচ্ছেন সেটা তিনি গ্রহণ করছেন, তার মানে তিনি এখনও সাড়া দিচ্ছেন। এই সাড়া দেওয়ার ব্যাপারটি এটিই প্রমাণ করে যে তিনি তার যে অবস্থা সেটি খুব বেশি উন্নতি না হলেও যে আরও বেশি যে অবনতি হয়নি বা একেবারেই খারাপের দিকে যে যায়নি সেই তথ্যটি খুব স্পষ্ট হয়েছে। একই সঙ্গে একটি বিষয় যে জাহিদ হোসেন বারবার করে একটি কথা বলছিলেন যে তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন এবং সবার কাছে সবাই যেন প্রার্থনা করেন তার ব্যাপারে, সেই ব্যাপারটি তিনি বলছিলেন। যদিও হাসপাতালের সামনে এখনও বহু মানুষের ভিড় এবং সবাই সকাল থেকে এই ব্যাপারটি জানার এবং বোঝার চেষ্টা করছিলেন, সবাই একটি প্রশ্ন নিয়েই হাসপাতালের ফটকে আসছিলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, কথাবার্তা বলছিলেন, কিন্তু পুরোপুরিভাবে সেই স্পষ্ট তথ্যগুলো কেউই কোনোভাবে জানতে পারছিল না। সেই তথ্য তখনই জানা গেল যখন AJM জাহিদ হোসেন তিনি নিজে এসে কথা বলেন, যেহেতু দলের তরফ থেকে কেবলমাত্র তাকেই নমিনেট করা হয়েছে কিংবা তাকেই মনোনীত করা হয়েছে। তবে তিনি আরেকটু যুক্ত করেছেন যে এখন থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও এই বিষয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের যে আপডেট সেটি তিনি দিতে পারবেন। একই সঙ্গে আরেকটি বিষয়, এই যে এতদিন ধরে তার যে চিকিৎসা কার্যক্রম চলছে সেখানে কিন্তু গতকালকে চীনের যেই মেডিকেল টিম তারা যুক্ত হয়েছিল, আজকে যুক্তরাজ্য থেকে আরেকটি বিশেষায়িত মেডিকেল টিম আসবে। বাংলাদেশের শুরু থেকেই ডাক্তার AJM জাহিদ হোসেন সহ আরও অন্যান্য চিকিৎসকদের নেতৃত্বে আলাদা করে একটি মেডিকেল টিম রয়েছে। সব মিলে এই যে চিকিৎসক যারা এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত রয়েছেন, ন্যস্ত রয়েছেন, তারা সার্বক্ষণিকভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা পুরো পরিস্থিতির মধ্যে খালেদা জিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলা যায় কিংবা ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটি তারা করছেন। একই সঙ্গে যে জাহিদ হোসেন এটিও বলেছেন যে আমাদেরও সবার অনেক ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে এখন খোঁজ খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। তিনি রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সরাসরি তার কাছে যাব এখন। মিশু, তারেক রহমানের ফেরা নিয়ে নানা গুঞ্জন, এই ব্যাপারে লন্ডনে বাংলাদেশ মিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে? শাওন, সকাল থেকে আসলে এই বিষয়ে আমরা খোঁজখবর রাখছিলাম। একটু আগে অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি নেমে যাচ্ছিলেন। তাকে আমরা মূলত দুটো জিনিস জানতে চেয়েছিলাম। প্রথম জিনিসটি হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে গুঞ্জন, সেটি যদি সত্যি হয়, তিনি যদি দেশে আজকে আসেন বা কাল পরশু যখনই আসেন, তার জন্য তার প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে তার কাছে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অথবা একটি ট্রাভেল পাস থাকতে হবে। আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমি জানতে চেয়েছিলাম সেই ট্রাভেল পাসটি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের যে বাংলাদেশ হাইকমিশন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তর কারো কাছে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন কিনা অথবা আবেদন করলে সেটি ইস্যু করা হয়েছে কিনা। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করে বলেছেন যে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত বাংলাদেশ সময় জনাব তারেক রহমান বাংলাদেশে আসার জন্য ট্রাভেল পাসের জন্য কোনো আবেদন করেননি, হাইকমিশনের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তিনি যেটি বলছেন, তিনি যোগাযোগ করা মাত্র এটি সরবরাহ বা ইস্যু করা সম্ভব। এইখান থেকে যে সিদ্ধান্তে আসা সম্ভব, অর্থাৎ লন্ডনে এখন ধরেন কেবল সকাল হলো, অর্থাৎ আজকের দিন পর্যন্ত লন্ডনের যে রাত্রি গেল তখন পর্যন্ত তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেননি বা যাত্রা করার সেই সুযোগটিও নাই। আমরা লন্ডনের বিএনপি সহ বিভিন্ন কূটনৈতিক সূত্রে যেমনটা জানতে পেরেছি যে তারেক রহমান দেশে ফিরবেন এটি প্রায় নিশ্চিত এবং তিনি ট্রাভেল পাস নিয়েই ফিরতে চান। ট্রাভেল পাস নিয়ে এই কারণে ফিরতে চান যে আমরা ধারণা করি তিনি হয়তো এখন পর্যন্ত তার আগের যে পাসপোর্ট সেই পাসপোর্টটি রিনিউ করেননি, যেটি রিনিউ করার আবেদন তিনি গেল আওয়ামী লীগ সরকারের সময় করেছিলেন। এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সরকারকে অবশ্যই তিনি অবহিত করে আসবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো পর্যায়ে বিএনপির দলের পক্ষ থেকে অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লন্ডন বা ঢাকা থেকে উনার ফেরার বিষয়ে অবহিত করা হয়নি। এই ফেরার বিষয়টি অবহিত করা কেন জরুরি? কারণ এর সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা, তারপরে যে বিমানবন্দরে তিনি যদি সরাসরি ফ্লাইটে না এসে কোনো অন্য দেশের কোনো ক্যারিয়ারের মাধ্যমে আসেন, অর্থাৎ উনি যদি কাতার বা দুবাইয়ের কোনো ফ্লাইটের মাধ্যমে আসেন, তাহলে সেইখানকার নিরাপত্তা এরকম অসংখ্য ইস্যু জড়িত আছে। বিশেষ করে সবশেষ তারেক রহমান সাহেবের যে ফেসবুক স্ট্যাটাস, সেখানে তার সেই নিরাপত্তাটি যে খুবই গুরুত্বপূর্ণ সেটি বাংলাদেশ সরকার আমলে নিচ্ছে। ফলে সেই বিষয়টিও সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক
আনুষ্ঠানিকভাবে জানে না। আমরা বিএনপি সূত্র বা অন্যান্য সূত্র থেকে যেমনটা জানতে পারছি যে ঢাকায় অন্তত পাঁচজন চীনের চিকিৎসক এবং 2 জন আমেরিকান চিকিৎসক বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের শারীরিক অবস্থার তদারকি করছেন। তাদের সমন্বয়ে একটি পরিপূর্ণ মেডিকেল বোর্ড হবে এবং মেডিকেল বোর্ডের অগ্রাধিকার থাকবে আগামী 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যেও যদি শয্যাশায়ী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন তাদের প্রথম প্রিফারেন্স, সেখানে যদি নেওয়া যায় অথবা যদি শর্ট দূরত্বে অল্প দূরত্বে সিঙ্গাপুরে নেওয়া যায় তাহলে সেটি তাদের অগ্রাধিকার হবে। সেটি যদি না করা যায় তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে তার একমাত্র সন্তান যিনি জীবিত আছেন জনাব তারেক রহমান তিনি দেশে ফিরবেন। শাওন, মিশু একটু জানতে চাই, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ব্রিটিশ সরকারের তরফ থেকে কোনো ধরনের তথ্য কি পেয়েছেন? ঢাকার যে ব্রিটিশ হাই কমিশন কিংবা লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে কূটনৈতিক প্রতিবেদক হিসেবে, তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। আপনি খুবই নিশ্চিত যে বিষয়টি বোঝা যায় সেটা হচ্ছে ওনার দেশে ফেরার বিষয়টি মূলত বাংলাদেশের সঙ্গে জড়িত, অর্থাৎ বাংলাদেশের যে হাই কমিশন তাদের সঙ্গে জড়িত, কারণ তারা এটিকে ফ্যাসিলিটেট করবেন এবং সেটি যখন ইস্যু হয়ে যাবে তখন তার নিরাপত্তা অর্থাৎ তার বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে তিনি কি প্রোটোকল পাবেন, তিনি কি ভিআইপি যে টার্মিনাল সেখান দিয়ে ঢুকবেন নাকি ভিভিআইপি টার্মিনাল দিয়ে ঢুকবেন, তার ইনসাইড এয়ার যে নিরাপত্তার বিষয়টি সেটির ক্ষেত্রে কি হবে, ওনাকে যখন ওনার ট্রানজিট তখনকার নিরাপত্তার বিষয়টি কি হবে, সেই বিষয়গুলো আসলে জনাব তারেক রহমান নিজে না করে নিশ্চিতভাবে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমেই সেটি করার কথা। হাই কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে একটু আগে আমার কথা হচ্ছিল, তারা বলছেন এর আগে বিশেষ করে 5 আগস্টের পরে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান যখন ঢাকায় আসেন তখন কিন্তু হাই কমিশনে তার আগের দিন সেই ধরনের তৎপরতা খুবই দৃশ্যমান ছিল। গতকালকে অর্থাৎ সবশেষ দিন লন্ডনে হাই কমিশনে বাংলাদেশের যিনি হাই কমিশনার তিনি স্বাভাবিক অফিস করেছেন, বিকেলে একটি প্রেস কনফারেন্স করেছেন, নির্ধারিত সময় অফিস ছেড়েছেন, ফলে সেই প্রস্তুতিগুলো এখনো সম্পন্ন হয়নি। ফলে বিএনপির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হচ্ছে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমানের আসার বিষয়ে মৌলিক যে কাগজ সেটি এখন পর্যন্ত ইস্যু করা হয়নি। শাওন, মিশু অনেক ধন্যবাদ পরিষ্কার করে বুঝিয়ে বলার জন্য। এদিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। তাছাড়া জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে, এমনটাও জানান উপদেষ্টা। এই বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলে ব্রিফিংয়ে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, উপদেষ্টা পরিষদের বৈঠকের পর হওয়া ব্রিফিংয়ে উপদেষ্টা আর কি বললেন?
শাওন, খুবই সংক্ষিপ্ত একটি ব্রিফিং ছিল। আপনি যেমনটি বলছিলেন যে দুপুর সকাল নাগাদ এই বৈঠকটি শুরু হয়। এটিকে তারা বিশেষ বৈঠক বলছেন উপদেষ্টা পরিষদের, এবং বৈঠক শেষ হওয়ার পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারা ব্রিফিং করতে আসেন এবং জানান যে আজকের যে সভাটি হয়েছে সেই সভায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার যে বর্তমান শারীরিক অবস্থা এবং তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা যেন নির্বিঘ্নে হতে পারে সেটি নিশ্চিত করা। একই সাথে যদি তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে যেন তার রাস্তায় চলাচল সহ সব কিছু সহজে করা যায়, তার নিরাপত্তা নিশ্চিত করা যায়, এইগুলো সব কিছু বিবেচনায় নিয়ে এবং তাকে তার যে গুরুত্ব রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার যে অবস্থান রয়েছে সব কিছু বিবেচনায় নিয়ে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারা বিবেচনা করেছেন, ঘোষণা করেছেন, ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছেন। এবং এটিকে তারা জানিয়েছেন যে এই যে ঘোষণা, এই যে নির্দেশ সেটি অবিলম্বে কার্যকর করা হবে এবং কার্যকর করার জন্য সংশ্লিষ্ট যেসব শাখা রয়েছে, যেসব বাহিনী রয়েছে তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু যে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF তারা কিন্তু খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত হয়েছে। এবং এই বিবৃতিতে এবং ব্রিফিংয়ে একই সাথে আরও জানানো হয়েছে যে খালেদা জিয়ার নিরাপত্তার এই যে বিষয়টি, যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটি তার পরিবারকেও জানানো হয়েছে, তার দলকেও জানানো হয়েছে, বিএনপিকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে। এই বৈঠকের শুরুতে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয় এবং দেশবাসীকেও তারা আহ্বান জানিয়েছেন যেন খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন সবাই। শাওন, টিপু, অনেক ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা এবং শুভ কামনা জানানোয় জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তিনি বলেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক এবং বন্ধুরা উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। জানান, দেশবাসীর সম্মিলিত সমর্থনে জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছে, এমনটাও পোস্টে লেখেন তিনি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। মঙ্গলবার রাজধানী শ্যামলীতে তার নিজ বাসভবনে কোরআন শরীফ খতম এবং সাদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে তিনি একথা বলেন। রিজভী বলেন, খালেদা জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে 4টি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। অনেক আক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তিনি অটল মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন। তাই আজকে মাদ্রাসার বাচ্চারা এরা কোরআন পড়ছে সকাল থেকে। আমরা তাদের যে দোয়া এবং তাদের এই কোরআন পাঠ, পবিত্র কোরআন পাঠ, এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন EU। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। জানান, বৈঠকে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে। EU অনেককে এবার নিয়োগ দিচ্ছে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক্স সাপোর্ট দেবে EU। বলেন, ইসির প্রস্তুতি ভালো, তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ আছে। একটি বড় চ্যালেঞ্জ হলো এমন অনেকে এবার ভোটার যারা বিভিন্ন কারণে বিগত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়নি। সকালে মাইকেল মিলারের নেতৃত্বে EU এর 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে ইসির সঙ্গে।
to meet with the chief of the Bangladesh Election Commission. As you know, the European Union supports timely, smooth and participatory elections, and we see in such elections the great opportunity for Bangladesh to reset the narrative in terms of its own democratic path. দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। যাব তার কাছে। তানভীর, এনসিপির প্রতিনিধি দল কখন এবং কি ইস্যু নিয়ে ইসিতে যাবে সেই সম্পর্কে জানতে চাই। তাছাড়াও বলবেন ইইউ প্রতিনিধি দলের প্রধান কি কি বিষয় নিয়ে ব্রিফিং করলেন? এনসিপির প্রতিনিধি দলের 12:30টায় আসার কথা থাকলেও আমরা দেখেছি যে এখন 1টার বেশি বাজে, কিন্তু এখন আসলে এনসিপির প্রতিনিধি দল এসে পৌঁছায়নি। আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা করছি যে এই সিইসির সাথে বৈঠক শেষে পরবর্তীতে সাংবাদিকদের সাথে তাদের প্রতিনিধি দলটি বিস্তারিত জানাবে যে কি কি বিষয় আলোচনা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে আসলে নির্ধারিত সময়ের আগেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে সিইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে এবং আসলে এখানে বেশ কয়েকটি বিষয় এখানে আলোচনা হয়েছে, যার মধ্যে আসলে নির্বাচনের আগাম প্রস্তুতি ছাড়াও এখানে গণভোট, জুলাই চার্টার বাস্তবায়ন, এই বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া ইইউ থেকে এটিও জানানো হয়েছে যে এবার একটি বড় সংখ্যক পর্যবেক্ষককে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে আসলে নিয়োগ দেওয়া হচ্ছে এই নির্বাচনটিকে, এবং এই নির্বাচনটিকে আসলে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটি অন্যতম বৃহৎ একটি নির্বাচন বলা হচ্ছে, যে নির্বাচনটির মাধ্যমে আবার গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরে আসবে। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে, সেটি হচ্ছে যে এবারে নির্বাচনে অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা একটি বিশাল সংখ্যক নবীন ভোটার আছে যারা এর আগের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোতে অংশ নেন, তাদেরকে আসলে ভোটে নিয়ে আসা, তাদের জন্য একটি অনাস্থার জায়গা তৈরি হয়েছে এরকম। এছাড়া দুপুর 2টা থেকে 3টার মধ্যে সিইসির কক্ষের সামনে সিইসি তার যে রুমটিতে বসেন সেখানে আসলে নির্বাচন কর্মকর্তাদের একটি অবস্থান নেওয়ারও একটি কথা রয়েছে, এবং সেখানে তাদের আসলে নির্বাচন সার্ভিস কমিশন গঠন এবং পদ আপগ্রেডেশন সহ বিভিন্ন দাবিতে তারা আসবেন, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। শাওন, অনেক ধন্যবাদ তানভীর আপনাকে। সামাজিকভাবে কোণঠাসা হয়ে এখন অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। নানা ফেক পেজ ও অ্যাকাউন্ট খুলে এখন আওয়ামী বন্ড বাহিনী চালাচ্ছে অনলাইন মব। ভাইরাসের মতো ছড়িয়ে পড়া এসব ফেক পেজ ও অ্যাকাউন্টের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিভাবে অনলাইনে জেগে থাকার প্রচেষ্টায় আওয়ামী লীগ কিভাবেই বা পরিচালিত হচ্ছে এসব পেজ, জানবো সুমাইয়া ঐশী রিপোর্টে। রাজপথে ক্ষণিকের ঝটিকা মহড়া, কর্মফলে নির্বাসিত জীবন আর মুখ লুকিয়ে স্লোগান, এই হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক অবস্থান। সশরীরে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ হারিয়েছে দলটি, তাই এখন মুখ লুকিয়ে অনলাইনে চলছে গুপ্ত হামলা বা অপারেশন অনলাইন মব। কি এই অনলাইন মব, তা জানতে গেলে নজর দিতে হবে ডিসমিস ল্যাবের একটি প্রতিবেদনে। 30 নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে আওয়ামীপন্থী প্রায় 1000 ফেক পেজ এবং অ্যাকাউন্টের রহস্যজনক কার্যক্রম। আওয়ামী লীগ বিরোধী যে কোনো সংবাদ বা সোশ্যাল পোস্ট পেলেই এসব অ্যাকাউন্ট থেকে একযোগে আক্রমণ করা হচ্ছে। এমন কয়েক হাজার অ্যাকাউন্টের মধ্যে এবার একটি অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখা যাক। ডিসমিস ল্যাবের ফেসবুক পেজের রিভিউ অপশনে অপতথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেছে এই অ্যাকাউন্টটি। এবারে এর ভেতরে ঢোকা যাক। অ্যাকাউন্টের শুরু থেকেই উগ্র আওয়ামীপন্থী মনোভাব স্পষ্ট, এবং একই সঙ্গে এটি যে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় সেটিও বোঝা যাচ্ছে। এমন আরও হাজারো ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ডিসমিস ল্যাব, যেগুলো ডিজিটাল মব চালাচ্ছে দেশীয় মিডিয়া এবং বিভিন্ন অ্যাকাউন্টে। কিছু অ্যাকাউন্ট রং চড়ানো ভারতীয় সংবাদ মাধ্যমে পজিটিভ রিভিউ দিচ্ছে, একই অ্যাকাউন্ট আবার দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দিচ্ছে নেগেটিভ রিভিউ। অনলাইন মবের এমন আরও উদ্বেগজনক তথ্য পেয়েছে ডিসমিস ল্যাব। এ সংক্রান্ত রিসার্চ টিমের সদস্য রাশো জানালেন, এসব অ্যাকাউন্ট থেকে দিনে সুনির্দিষ্ট একটি সময়ে কমেন্টগুলো করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডও। কোন একটা ইভেন্টকে কেন্দ্র করে এগুলা ছড়ায়, কোন একটা কোঅর্ডিনেটেড ওয়েতে স্পেসিফিক একটা টাইম স্প্যানের মধ্যে হয়, যে ধরেন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কোন একটা সময়ের মধ্যে এটা হচ্ছে, এবং তাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ড থাকে, যে ধরেন ফলস ইনফরমেশন ছড়াচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আওয়ামীপন্থী এসব ফেক পেজের একটা বড় অংশ বিভিন্ন খাবার এমনকি মশলার নামেও খোলা হয়েছে। সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নামে স্যাটায়ার পেজও খোলা হয়েছে।
যেখানে ওই দল সম্পর্কে নানান অপতথ্য ও মিম ছড়িয়ে দেয়া হচ্ছে। ফলে নেট দুনিয়ায় তৈরি হয়েছে একরকম বিশৃঙ্খলা। হতে পারে গণমাধ্যম বা কোনো সিওসিও একটা প্রতিষ্ঠান বা ধরেন পলিটিক্যাল যারা বিশ্লেষণ করে তাদের পেজে যাচ্ছে। সাধারণত আমি যে যখন নেগেটিভ কমেন্ট দেখবো, আমি যদি সাধারণ ইউজার হয়ে থাকি বা ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো একটা পেজে যাচ্ছি, তখন ওইটা থেকেই কিন্তু আমার মধ্যে একটা মতামত তৈরি করে ফেলে নিজের মধ্যে, লাইক যে এই পেজটা নিয়ে এরকম বলা হচ্ছে, নেতিবাচক বলা হচ্ছে, তার মানে মনে হয় পেজটা সঠিক নয়। এগুলোকে চ্যালেঞ্জ করে আবার তৈরি হয়েছে পাল্টাপাল্টি আরও কিছু পেজ। আওয়ামী বট অ্যাকাউন্টগুলো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে সব জায়গায়। এখনই ব্যবস্থা না নিলে অনলাইন মহামারী হয়ে ফিরতে পারে বট অ্যাকাউন্টগুলো। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিজ হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট সিসিএ উদ্বোধন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার সকালে হাসপাতালে এসে হৃদরোগে উন্নত মানের সেবা বৃদ্ধির লক্ষ্যে এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এ সময় উপদেষ্টা ঘুরে ঘুরে দেখেন হাসপাতালটির অন্যান্য কার্যক্রম। পরে যোগ দেন একটি আলোচনা সভায়। এ সময় উপদেষ্টা বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য কাজ করছে সরকার। দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। আমাদের দেশের চিকিৎসা স্বাস্থ্যটাকে আমরা যেন উপরের দিকে নিয়ে যেতে পারি, কারো কাছে আমাদের কাছে বারবার ধন্যবাদ দিতে না হয়, সেই সুযোগটা যেন আমরা আরও অনেকের জন্য, এখন আমাদের দেশের অনেক মানুষ বাইরে চিকিৎসার জন্য যায়, আমরা ভবিষ্যতে যেন এমন হয় আমাদের একটা মানুষকেও অন্তত হৃদরোগের কারণে বাইরে যেতে না হয়। 4 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত। শিক্ষকদের কর্মসূচির প্রেক্ষিতে গত রাতেই বিভিন্ন স্কুলের আজকের পরীক্ষা স্থগিতদের নোটিশ দেওয়া হয়। সহকারী শিক্ষকদের 5টি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবিতে এর আগে রোববার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এরপর ঘোষণা দেন পূর্ণ দিবস কর্মবিরতি পালনের। এদিকে চলমান বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দাবি আদায় হলে স্থগিত পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে। এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। তবে বরিশাল, নওগাঁ, সুনামগঞ্জ, খুলনা সহ বিভিন্ন জেলায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও বিদ্যালয়গুলোতে নিয়ম মাফিক চলছে বার্ষিক পরীক্ষা। তো ওনারা আমাদেরকে পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু। আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি। আমরা কোমলমতি বাচ্চাদের পরীক্ষা চাচ্ছি, যাতে পরীক্ষা হয়, বাচ্চারা সুন্দর মতো পরীক্ষা দিতে পারে, এইটাই আমরা চাচ্ছি। ডিসি সাহেব পারমিশন দিয়েছে আজকে পরীক্ষা হবে, এর কারণে আমরা আবার আজকে আসছি। আসার পর এখানে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের 4 দফা দাবি রয়েছে। প্রথমত আমাদের এন্ট্রি পদ দিতে হবে। দর্শক, এই বিষয়ে আরো জেনে নেব। রংপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মান্নান, পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের আন্দোলন নিয়ে অভিভাবকরা তো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, এটি নিয়ে শিক্ষকরা কি বলছেন? শাওন, শিক্ষকদের যে তথ্যটি আপনি জানতে চাইলেন তারা কি বলছেন, আমার সাথে কয়েকজন, অর্থাৎ রংপুর জেলা স্কুল এবং রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত 10 জন শিক্ষকের সাথে কথা হয়েছে। তারা যদি বলছেন যে তাদের দাবি যতক্ষণ অবধি না মানা না হবে ততক্ষণ অবধি কিন্তু তারা এই ক্লাস পরীক্ষায় ফিরতে চান না। এর পরিপ্রেক্ষিতে যেটি হয়েছে আমরা রংপুর জেলা স্কুলে থেকে সংযুক্ত হয়েছি। যদি আমি আপনাকে বলতে পারি, কিছুক্ষণ আমি আগে এখানে কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, শিক্ষার্থীদের সাথে, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের মোটা দাগে কথা হলো দুটো বিষয়ে তারা এখন বিপাকে পড়েছেন। সেটি হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা তারা একটা বছর ধরে বার্ষিক পরীক্ষার জন্য একটি প্রিপারেশন নেন একটা নির্দিষ্ট টার্গেট রেখে, সেই টার্গেট তাদের বাধাগ্রস্ত হচ্ছে। যেমন এই মুহূর্তে রংপুর জেলা স্কুলে
ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর কিন্তু বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তো খুদে খুদে শিক্ষার্থীরা এসেছেন, তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারছেন না, তারা বিফল মনোরথে ফিরে যাচ্ছেন। এতে তাদের যে মানসিক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে আদৌ আবার কবে হবে কি হবে না, এটি নিয়ে তারা একটু সন্দেহ প্রকাশ করেছেন। এবং যেটি বলবার চেষ্টা করা হচ্ছে যে যদি শিক্ষকরা আগে থেকে জানিয়ে দিতেন যে এই পরীক্ষাটি হবে না, তাহলে হয়তো তারা আসতেন না, তাহলে তাদের মানসিক প্রক্রিয়াটা এক ধরনের হতো। অথচ গত রাতের যে ঘটনাটি বলি, সেটি সরকারি প্রজ্ঞাপন ছিল যে এই পরীক্ষাটি হবে, কিন্তু কোনোভাবে হচ্ছে না। আমি এই রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে সহকারী শিক্ষকরা সহযোগিতা না করার কারণেই কিন্তু তারা এই পরীক্ষাটি নিতে পারে না। এডিসি শিক্ষা শরীফুল ইসলামের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি তথ্য দিয়েছেন যে রংপুরে 9টি সরকারি স্কুল আছে, মাধ্যমিক স্কুল আছে, এর মধ্যে 3টিতে পরীক্ষা হচ্ছে না। সেটি হচ্ছে রংপুর জেলা স্কুল, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, এবং বাকি 6টিতে পরীক্ষাটি হচ্ছে। এবং বাকি 6টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়মিতই হচ্ছে। অনেক ধন্যবাদ মানহান আপনাকে। আজ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 3টা পর্যন্ত। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। 4 ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। প্রায় 28 বছর পর হওয়া এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23টি এবং হল সংসদে 9টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 20 জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে চূড়ান্ত হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে। সবার আগে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী ও চলতি হিসাবের অর্থ। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হলেও অপারেশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন 5 ব্যাংকের প্রশাসক। সব প্রক্রিয়া শেষ করে ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটি এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায়। তবে কার্যক্রম শুরুর আগেই নাজমা মুবারককে সরিয়ে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হবে দুর্দশাগ্রস্ত এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। প্রথম ধাপে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী আমানত এবং চলতি হিসাবের অর্থ। পর্যায়ক্রমে মেয়াদি আমানত সহ অন্যান্য অর্থ ফেরতের কর্মপরিকল্পনারও ঘোষণা থাকবে স্কিমে। আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে যে কেউ 2 লক্ষ টাকার বেশি পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না, তার অর্থ এই না যে পাবেন না। তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, রাষ্ট্র বারবার অ্যাসিওর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে। নতুন ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর দ্রুতই নিয়োগ দেওয়া হবে এমডি। সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বহাল থাকবেন প্রশাসকরা। অপারেশন হেড হিসেবে দায়িত্ব পালন করবেন তারা। নবগঠিত ব্যাংক নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে, তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে। মানে নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে, প্রশাসক টিমের কাজ কমতে থাকবে এবং একসময় এটা বিলীন হয়ে যাবে, এটা চলে আসবে। দুর্দশাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংকের 75 লাখ আমানতকারীর জমা আছে 1,42,000 কোটি টাকারও বেশি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। দখলে এসেছে উত্তর পূর্বাঞ্চলের আরেক শহর ভোপচানস্ক। সোমবার এ তথ্য জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে যুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্ত হয়েছে মস্কোর। তবে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো আসেনি। ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর পোক্রোভস্ক এবং উত্তরাঞ্চলের শহর ভোপচানস্ক দীর্ঘদিনের চেষ্টার পর দুটি শহরেই নিজেদের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কমান্ডাররা জানান তাদের সফলতার কথা।
পোক্রোভস্ক একটি কৌশলগত অঞ্চল। কয়েক মাস ধরে ভয়াবহ লড়াই চলছিল ভোপচান্স্ক শহরে। রাশিয়ার দাবি শহর দুটি দখলের মাধ্যমে যুদ্ধে অবস্থান আরও শক্ত হবে তাদের। সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় শহর দুটি দখলের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি। আমরা পোক্রোভস্ক ও ভোপচান্স্ক শহর দুটি দখল করেছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ সামরিক অভিযানের শুরুতে আমরা যে কাজগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করেছিলাম সেগুলো করতে সুবিধা হবে এবার। দিমিত্রভেও শত্রু ইউনিটগুলোকে ধ্বংস করে চলেছে আমাদের সৈন্যরা। শহর দুটি দখলের ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এখনো প্রতিরোধ এবং পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে রাশিয়ার এই দখলদারিত্বে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। শান্তি আলোচনার উদ্যোগ চললেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখনো। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সিরিজ নির্ধারণী ম্যাচে আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড, যে ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা। সিরিজ 1-1 সমতায় থাকায় আজকের ম্যাচটি অলিখিত ফাইনাল। সেই সাথে আয়ারল্যান্ড বাংলাদেশ দুই দলের জন্যই সিরিজটা বিশ্বকাপ প্রস্তুতির অংশ। এই ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে এসেছে পরিবর্তন। ফিরেছেন শামীম পাটোয়ারি। সিরিজ নির্ধারণী হলেও শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে 3টি পরিবর্তন। একাদশে ফিরেছেন শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারি। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম সাকিব ও নাসুম আহমেদ। দর্শক, চট্টগ্রামের সাগরিকায় সিরিজের শেষ টি-20 কভার করছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। সরাসরি যাচ্ছে তার কাছে। পিয়াল, সিরিজে প্রথম ডে ম্যাচ উইকেটের আচরণে কি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে জানতে চাই বাংলাদেশের একাদশে 3 পরিবর্তনের যে কারণ সেটি সম্পর্কে। প্রথম ডে ম্যাচ, এই ডে ম্যাচটা রাখার দুটো কারণ আছে। একটা হচ্ছে দলগুলো যাতে আয়ারল্যান্ড বিশেষ করে তারা যেন ঢাকায় ফিরতে পারে এবং পরবর্তীতে তারা যেন তাদের দেশে চলে যেতে পারে। এজন্য পাশাপাশি বাংলাদেশের বিশ্বকাপেও ডে ম্যাচ আছে, ওই চিন্তা থেকে ডে ম্যাচটা এখানে রাখা হয়েছে। কারণ আপনি জানেন যে এটাই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের আগে শেষ সিরিজ। এরপরে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল খেলবেন, তারপরেই তারা ওয়ার্ল্ড কাপের জন্য চলে যাবেন, সেখানে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবেন। যদি ইন্টারন্যাশনাল ম্যাচ বলি, এটাই শেষ ম্যাচ। সেই জায়গাটায় একটা প্রস্তুতির সুযোগ হিসেবে রাখা হয়েছে এই ডে ম্যাচটা। উইকেটের একটা ভালো রোল আমরা এই জায়গাটায় দেখতে পারি। আগের দুটো ম্যাচ ছিল নাইট ম্যাচ, সে জায়গায় রান হয়েছে এবং সেকেন্ড ইনিংসে শিশিরেরও একটা প্রভাবও আমরা দেখেছি। আপনার যদি মনে থাকে, লিটন দাস কিন্তু একটা ক্যাচ বেঁচে গিয়েছিলেন আগের ম্যাচে। তিনি শর্ট বলে একটা পুল খেলেছিলেন, যে জায়গাটায় ফিল্ডার দারুণ একটা অ্যাক্রোব্যাটিক ক্যাচ নিয়েও ছিলেন, কিন্তু তার যে পেছনে থাকা রুমাল, যে রুমালটা তিনি ব্যবহার করছিলেন বল মোছার জন্য শিশিরের কারণে, সেই রুমালটা কিন্তু বাউন্ডারির যে কুশন থাকে সেই কুশনে টাচ করার কারণে ছক্কা হয়ে যায়, ক্যাচ হয়নি। এই যে ব্যাপারটা, এই যে গল্পটা আমি বললাম, সেটাই কিন্তু বুঝিয়ে দেয় যে রাতে শিশিরের প্রভাবটা কতখানি ছিল। এই ম্যাচে শিশিরের প্রভাবটা দেখা যাবে না, যেহেতু দিনের খেলা। আমরা এই ম্যাচেও রান দেখতে পারি। আমরা যেটা জানি যে চট্টগ্রামে দিনের খেলায় বেশ ভালো রান হয়, চট্টগ্রামে এমনিতেও রান হয়, এই ম্যাচেও সেটা দেখা যেতে পারে। আর যে প্রস্তুতির কথাটা বললেন, এই ম্যাচ থেকে জয় পরাজয়ের হিসেবের বাইরে আমি আশা করব লিটন দাস যেন তার যে মূল একাদশ কিংবা মূল স্কোয়াড সেটাকে বাঁচিয়ে দেখেন। নুরুল হাসান সোহান একটা ম্যাচে চান্স পেয়েছেন, এই ম্যাচে তাকে আবার বাদ দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় সোহানের উপরে একটু ভরসা করা যেতে পারত। মাহিদুল অঙ্কন, যাকে এই সিরিজে নেওয়া হয়েছিল, একটা ম্যাচেও সুযোগ দেওয়া হলো না, তাকেও সুযোগ দেয়া যেতে পারত, কারণ বিশ্বকাপের আগে আপনি আর সুযোগ পাবেন না। শাওন। পিয়াল, অনেক ধন্যবাদ আপনাকে। আইপিএলের মিনি নিলামের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের 2 তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য 2 কোটি রুপি। সেই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান আছেন ভিন্ন ক্যাটাগরিতে। এই অলরাউন্ডারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 1 কোটি ভারতীয় রুপি। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের নিলাম। 13 পৃষ্ঠার লম্বা তালিকায় আছে মোট 1355 জন ক্রিকেটারের নাম। তবে কেবল ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আছে এমন ক্রিকেটারদের নাম ডাকা হবে অংশনে। সাকিব ফিজের সাথে তালিকায় আছেন স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রেন, লিয়াম লিভিংস্টোন, ড্যারেল মিচেল, আন্ড্রিক নরকিয়া,
পাথিরানা, মাহেশ তিক্সানা, হাসারাঙ্গার মতো তারকারা। আবারও 6 পয়েন্ট কাটা হলো শেফিল্ড ইউনাইটেডের। 2 দফা পয়েন্ট কর্তনের পর শেফিল্ডের পয়েন্ট এখন -10। বিবিসি বলছে গত মার্চ, মে ও জুন মাসের খেলোয়াড় ও স্টাফদের বেতন দিতে ব্যর্থ হওয়ায় ক্লাবটিকে এই বড় শাস্তি দেয় ইংলিশ লিগ কর্তৃপক্ষ। গত অক্টোবরে ক্লাবটিকে 12 পয়েন্ট জরিমানা করা হয়েছিল। এবার নতুন করে আরও 6 পয়েন্ট কেটে নেওয়া হলো। ক্লাবটির পূর্বের মালিক ডেইফন সানসেরেকেও বড় শাস্তি দেওয়া হয়েছে। 3 বছর কোনো ক্লাবের সাথে যুক্ত হতে পারবেন না থাইল্যান্ডের এই ব্যবসায়ী। মাঠের খেলাতেও প্রভাব ফেলে এই সমস্যা। ইএফএল এর 18 ম্যাচ 1 জয় আর 5 ড্রতে 8 পয়েন্ট পেলেও মোট 18 পয়েন্ট কেটে নেওয়ায় এখন তাদের পয়েন্ট -10। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি শাওন দত্ত। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। আমাদের সাথেই থাকুন।